দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই জানাতে চাই শিরোনামগুলো। চট্টগ্রাম বন্দরে প্রকাশ্যেই চুরি হচ্ছে আমদানিকৃত পণ্য। বন্দরের ওয়াচ টাওয়ারই ব্যবহার করছে চোর চক্র। শস্যের ভেতরেই ভূত, অভিযোগ ব্যবহারকারীদের। যদি এই ধরনের প্রকৃত বিষয়টা হয় তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে এবং দোষী যারা তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। ফৌজদারহাটে মধ্যরাতের আগুনে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়ীরা। চোরাই তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের অভিযোগ, পাওয়া যায়নি মালিককে। তেলটার জন্য এই আগুনটা এত বিশাল ভয়াবহতা, যার কারণে এত মানুষের স্বপ্ন শেষ। আমরা আসছি দাঁড়া দেখা ছাড়া কিছু করার নেই। বন্দর নগরীতে হঠাৎই শিশুদের ভ্যাকসিন সংকট। চাহিদার তুলনায় মিলছে না সরবরাহ। সময় মতো রোগের প্রতিষেধক না মেলায় অভিভাবকদের উদ্বেগ। অনেকেই দেখলাম, আমি নিজেও টিকা না পেয়ে চলে গেছি। কালকে আসছি, তাই নাই, ওর ডেট ছিল, আজকে আবার আসতে হইলো। আমরা চাই সবসময় যেন টিকাটা সঠিক টাইমে দেওয়া হয়। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিয়েছিলেন। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। চট্টগ্রাম বন্দর থেকে প্রকাশ্যে চুরি হচ্ছে আমদানি পণ্য। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য নির্মিত ওয়াচ টাওয়ার ব্যবহার করছে চোর চক্র। সম্প্রতি চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর ধরা পড়েছে একজন। তবে প্রশ্ন উঠেছে বন্দরের নিরাপত্তা নিয়ে। কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও শস্যের ভেতর ভূত আছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। বিশাল আকৃতির সীমানা প্রাচীর, তার উপর নিরাপত্তা রক্ষীদের শতাধিক ওয়াচ টাওয়ার। চোর চক্রের জন্য তাও যেন যথেষ্ট নয়। শুধু কি তাই, যে ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তা রক্ষীরা নজর রাখে পুরো বন্দরে, সেই টাওয়ারকেই চুরির কাজে ব্যবহার করছে ওই চোর চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে বন্দরের ভেতর থেকে প্রকাশ্যে পণ্য চুরির দৃশ্য ধরা পড়ে। টাওয়ার থেকে একজন ফেলছে সড়কে, কুড়িয়ে নিচ্ছে আরেকজন। প্রশ্ন উঠেছে, ওই ওয়াচ টাওয়ারের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তখন কোথায় ছিলেন, নাকি তারাও জড়িত? নিরাপত্তার দায়িত্বে থাকা এই আনসার সদস্য নিশ্চিত করেন এটি বন্দরের ৩ নম্বর গেটের পাশেই ঘটেছে। সে সময় ওয়াচ টাওয়ারের আনসার সদস্য থাকার কথা থাকলেও জনবল সংকটের কথা জানান তিনি। মনে কারো ডিউটি ছিল না, দেখেন হাফ প্যান্ট পরা। এখন ডিউটি ছিল না, মানে ম্যাক্সিমাম বলতে আপনি যদি 100খান টাওয়ার থাকে ওই 40-50 জন আমরা থেকে বাদ বাকি ফাঁকা থাকে। মানে এমনভাবে দেখা আছে এই একটা টাওয়ার, মাঝখানে একটা গ্যাপ, পরের টাওয়ারে হাতে আবার এরকমভাবে থাকে। সবগুলোতে ডিউটি, কারণ মানুষ কম, জনবল। আমদানি পণ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। শস্যের ভেতরেই ভূত আছে বলে অভিযোগ তাদের। বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি। এই সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। ভিডিও দেখে এরই মধ্যে জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চুরির ঘটনা তদন্তে গঠন করা হয়েছে আলাদা কমিটি। আমাদের নিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়টা যাচাই বাছাই করা হচ্ছে। যদি এই ধরনের প্রকৃত বিষয়টা হয় তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে এবং দোষী যারা তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। মধ্যরাতের আগুনে নিঃস্ব চট্টগ্রামে ফৌজদারহাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। আগুনে পুড়ে ছাই হয়েছে দোকানের সব মালামাল। সব পুঁজি হারিয়ে অনেকটাই নিঃস্ব তারা। চোরাই তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে অভিযোগ তাদের। রোববার মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাংলা বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় ফার্নিচার, সিমেন্ট, মোবাইল, জুট, কুলিং কর্নার ও চায়ের দোকান সহ অন্তত 17টি দোকান। সোমবার দিনের বেলায়ও কিছু স্থান থেকে আগুনের ধোঁয়া বের হয়, ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিহ্ন। দাও দাও করে জ্বলতেছে, এগুলো ধরুন 5 মিনিটের মধ্যে জ্বলে গেছে সবগুলো। এক মুহূর্তে লাগে গেছে, এখানে আর কিছু করার নাই। আমরা আসছি দাঁড়া দেখা ছাড়া কিছু করার নাই। বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল, প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আসলে এই ব্যাকআপটা কিভাবে দেব?
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আগুনের সূত্রপাত অবৈধ এই তেলের দোকান থেকে। প্রতিদিন রাতের আধারে রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা, যমুনা সহ বিভিন্ন তেল কোম্পানির গাড়ি থেকে চুরি করে অকটেন, পেট্রোল, ডিজেল নেয় দোকান মালিক। আগুন লাগার পর থেকে তিনি পলাতক। পুলিশকে টাকা দিয়ে এখানে অবৈধ ব্যবসা করতেছে বহুদিন থেকে। রাতে তেল নেই, দিনে বন্ধ রাখে। ওরা এখন বর্তমানে তেল আগুন লাগার পরে অনেক পালাতক। তেলটার জন্য এই আগুন এত বিশাল ভয়াবহতা, যার কারণে এত মানুষের স্বপ্ন শেষ হয়ে গেল। জনগণের আড়ালে রাতের বেলায় এই ধরনের ঘটনা ঘটায়। রাতে 12টা 1টা 2টার দিকে ওরা আসে গাড়ি থেকে তেল নিবে। নিজের সারা জীবনের সঞ্চয়, ধার দেনা ও ব্যাংক লোন নিয়ে ব্যবসা করতেন ভস্মীভূত দোকান মালিকরা। আগুনের সব হারিয়ে অনেকটাই নিঃস্ব। 12 বছর যেগুলো কামাইছি বিদেশে, ওগুলো এখানে ইনভেস্ট করছি আমি। এটা নিজে বানাইছি, সেটা সব টাকা এখানে চলে গেছে। আল্লাহ যদি চায় তাহলে দাঁড়াতে পারবেন, নাহলে তো আমাদের ফতের ফকির ছাড়া তার কিছু নাই। এমনি ফতে ঘুরতে হবে আর কি। আমাদের মালামাল কিনতে হয়, এখানে অনেক টাকা ব্যবসা পা। তো এখন আমরা ওই দিক থেকে একটু হয়ে গেলাম আর কি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। হঠাৎ করে শিশুদের টিকার সংকট দেখা দিয়েছে চট্টগ্রামে। চাহিদার তুলনায় সরবরাহ কম বলছে সিভিল সার্জন কার্যালয়। বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের দেয়া এসব টিকা সময়মতো না পাওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু কর্নারে টিকার অপেক্ষায় 0 থেকে 23 মাস বয়সী শিশুর অভিভাবকরা। তবে গত 1 মাস ধরে নবজাতক শিশুদের 5টি রোগের প্রতিষেধক, পেন্টাভ্যালেন্ট ও পিসিভি টিকার সংকট চলছে। ফলে ফিরে যেতে হচ্ছে অভিভাবকদের। এখানে অনেক দূর থেকে মানুষ আছে, তো কালকে অনেকেই দেখলাম, আমি নিজেও টিকা না পেয়ে চলে গেছি এবং অনেকেই দেখলাম যে টিকাটা পাইনি। তো কালকে আসছি, তাই নাই ওর ডেট ছিল, আজকে আবার আসতে হইলো। তো একটা দিন যে গ্যাপ হয়ে গেছে, এটার জন্য কোনো সমস্যা হবে কিনা সেটা তো জানি না, ওনারাই ভালো বুঝে। আমরা চাই সবসময় যেন টিকাটা সঠিক টাইমে দেওয়া হয়, আমরা বাচ্চা যেন সুস্থ থাকে। 10টি বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে শিশুদের 7 ধরনের টিকা দেয়া হয়। বিসিজি, ওপিডি বা পোলিও, আইপিভি, পিসিভি, পেন্টাভ্যালেন্ট, MR1 ও MR2। নিয়মিত এসব টিকার সরবরাহ মিলছে না বলে দাবি স্বাস্থ্যকর্মীদের। আমাদের সাথে অনেক সময় অনেকে বিরক্ত হয়, কিন্তু সরকারি সাপ্লাই দেয় না, এটা বোঝাই আর কি, যে নাই কিভাবে দেব, আসলে দেব। আসে না কেন, ওরা কমপ্লেন করে কেন আসে না, তখন সরকার সাপ্লাই না থাকলে বা ওটা তো আমাদের কিছু করা থাকে না ভাইয়া। শিশুদের সময়মতো এসব টিকা দেয়া না গেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার শঙ্কা চিকিৎসকদের। বিশেষ করে ছোট শিশু সন্তানদের ক্ষেত্রে আমাদের উৎকণ্ঠা, উদ্বেগ এবং সচেতনতা সবগুলোই আমাদের ব্যাপকভাবে থাকে, এবং যখন সরবরাহ না পাই তখন ন্যাচারালি আমাদের উৎকণ্ঠা বেড়ে যায়। আর এইটা যে সময় মতো দিতে পারলে বেশি ভালো। চলতি মাসে চাহিদার তুলনায় ভ্যাকসিন সরবরাহ কম স্বীকার করে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আগামী মাস থেকে কেটে যাবে সংকট। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ 18 বছর পর চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। প্যারেড মাঠে 5 দিন ব্যাপী আয়োজনের আজ উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, মাহফিলের প্রস্তুতি কেমন দেখছেন? বক্তা থাকছে কারা, আর নগরবাসী এ বিষয়ে কি বলছে? ন্যান্সি, সকল প্রস্তুতি শেষ। অল্প কিছুক্ষণের পরে অর্থাৎ মাগরিবের পরপরই ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন তিনি এই মাহফিলের উদ্বোধন করবেন। আপনি দেখছেন এখনই কিন্তু যে প্যারেড মাঠ রয়েছে সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাহিরে অসংখ্য মানুষ ভিতরে প্রবেশের জন্য অপেক্ষা করছেন। হয়তো কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবেন, নামাজ পড়ার জন্য অনেকে বেরিয়েছেন। তারপরও আমরা দেখছি এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। যারা ধর্মপ্রাণ মুসল্লিরা রয়েছেন তারা, আপনি জানেন ন্যান্সি, 2006 সালে সর্বশেষ এই মাহফিলটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সরকারের বাধা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে আয়োজকরা এই মাহফিলটি তারা করতে পারেননি। এখন যেহেতু সুযোগ পেয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর, সেক্ষেত্রে আমরা দেখছি এই মাহফিলকে ঘিরে সব ধরনের যে প্রস্তুতি সেটি শেষ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখছি। আমরা একটু কথা বলতে চাই। এখানে রয়েছে 18 বছর পরে এই মাহফিলটি হচ্ছে, কেমন লাগছে? আমাদের খুব আনন্দ লাগতেছে। দীর্ঘ 17 বছর 18 বছর পর আমরা মাহফিলে আসে খুব আনন্দ পাচ্ছি। এখন খুব আনন্দভাবে আমরা কোরআন হাদিস থেকে কিছু শোনার জন্য 5 দিন পর্যন্ত এখানে শোনার জন্য চলে আছি।
ন্যান্সি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি আসলে সবসময় এই যে মাহফিল সেটি আসলে মাতিয়ে রাখতেন। তার এই ইসলামী বক্তা হিসেবে তার বক্তব্য শোনার জন্য সাধারণ মানুষের যে আগ্রহ আমরা দেখেছিলাম, সেখানে জনসমুদ্রে আসলে সেটি পরিণত হতেন। এবার যেহেতু তিনি আসলে ইন্তেকাল করেছেন, তার পরিবর্তে এখানকার প্রধান মুফাসসির হিসাবে যিনি এই তাফসিরুল কোরআনে উপস্থিত থাকবেন তিনি হচ্ছে মিজানুর রহমান আজহারী। আপনি জানেন তিনি ইসলামী বক্তা। আমরা একটু কথা বলতে চাই, 18 বছর পর হচ্ছে, কেমন উচ্ছ্বাস দেখছেন বা আপনাদের প্রত্যাশা কি? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগতেছে। আসলে আমাদের বিশেষ করে আমি পার্সোনালি বলতে চাই যে আমি 2011 সালে চিটাগং আসি। আমার হচ্ছে কি চকরিয়া বাড়ি। আমার একটা ইচ্ছে ছিল আল্লামা সাঈদী সাহেব। আসলে ধন্যবাদ। এই একটু শুনতে চাই, আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, দীর্ঘ 18 বছর পরে এই মাহফিলটি হচ্ছে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। আমরা এই মাহফিলের জন্য অনেক সাধনা করছি। ইনশাআল্লাহ 18 বছর পরে আমরা মাহফিলটা পেয়েছি। আমরা মন ভরে অনেক খুশি। আচ্ছা, একটু শুনছিলেন আসলে, তারপরে আমরা এর আগেও কথা বলেছিলাম বিভিন্ন যারা এখানে এসেছেন তাদের সাথে। তারা আসলে প্রত্যেকে আসলে বলছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা অনেক বেশি তারা মিস করছেন। তার বক্তব্য শোনার জন্য আসলে আমরা অনেকে দেখেছি, তারা আসলে বলছে যে আমরা অপেক্ষায় ছিলাম যে তার বক্তব্য আসলে আমরা কখনো শুনবো, কিন্তু সেটি আসলে হয়নি। সব মিলিয়ে 5 দিনের এই যে আয়োজন সেটি 31 জানুয়ারি শেষ হবে। সব মিলিয়ে কিন্তু আমরা নগরবাসীর মধ্যে বেশ উচ্ছ্বাস দেখছি। এবং এই যে মাহফিল প্যারেড কর্নার ছাড়িয়ে কিন্তু চকবাজারের আশেপাশে যেসব স্থান রয়েছে সেখানেও কিন্তু এই মাহফিল শোনার ব্যবস্থা করা হয়েছে পর্দার মাধ্যমে। সেই সাথে নারীদের জন্য আসলে বিশেষ ব্যবস্থা রয়েছে। সুমন, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে নদী দখল ও বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত কৃষি জমি পরিদর্শন করেছেন বিএনপি নেতারা। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তরা জানান, রাতের আধারে ফেনী নদীর অলিনগর অংশে অবৈধ বালি উত্তোলনের কারণে ফসলি জমি তলিয়ে যাচ্ছে। শত শত কৃষক চাষযোগ্য জমি হারিয়ে দিশেহারা। অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দেন বিএনপি নেতা এবং জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলম সহ নেতাকর্মীরা। চট্টগ্রামের রাউজানে শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রাউজানের পথের হাটে মানববন্ধন কর্মসূচি থেকে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আগামী 3 দিনের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। গত শুক্রবার মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ব্যবসায়ী জাহাঙ্গীর। মানববন্ধনে বিএনপি ও যুবদল নেতাকর্মীরা সহ অনেকে উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে 15 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে এসব সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মাটিরাঙ্গার দুর্গম কুকিছড়া এলাকায় শতাধিক দরিদ্র পাহাড়ি পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সেই সাথে এলাকার হতদরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। কার্যক্রম চলাকালীন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সার তৈরি কার্যক্রম ও কৃষি মাঠ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের প্রতিনিধি দল। ফটিকছড়ির হারুয়ালছড়িতে হাজারিখিল ও রাঙাপানি এলাকায় 30 জন নারীর উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার তৈরির কর্মকাণ্ড ঘুরে দেখেন তারা। তাদের সাথে মতবিনিময় করেন। পরে দাঁতমারা ইউনিয়নে বিভিন্ন ফল বাগান পরিদর্শন করেন প্রতিনিধি দলের প্রধান পিটার নালভোগার্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শাহনগরে গাউসিয়া শাহজাহান মঞ্জিলে দিনব্যাপী ক্যাম্পে কয়েকশো মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সকালে ক্যাম্প উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব জাফর আলম। অনুষ্ঠানে সৈয়দ ইস্কান্দার মির্জা চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বর্ণিল আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী। এ উপলক্ষে মেরিটাইম সেক্টরে জড়িতদের মিলন মেলা বসে। সকালে ইনস্টিটিউট চত্বরে উৎসবের উদ্বোধন করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মাকসুদ আলম।
পরে আলোচনা সভায় বক্তারা পেশাগত মান উন্নয়ন এবং সামুদ্রিক শিল্পের বিকাশে একযোগে কাজ করার আহ্বান জানান। রাঙ্গামাটি সেনাবাহিনীর আয়োজনের রিজিয়ন T20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলার চিংহা মংমারি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে 4 উইকেটে পরাজিত করেছে ভলকান ক্লাব। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাঙ্গামাটি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।